প্রবলেম থাকে বা এই ফার্স্টের এই অংশ নিয়ে একটু আলোচনা করেন, আমি ওইটা একটু আলোচনা করব আগে, দেন নাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সামারি করে দিব এই ফার্স্টটা। কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। স্যার পুরোটা হালকা সামারি করে দেন স্যার। সামারি করে দিলে, সামারি তো আমি করবো, এমনি প্রবলেম আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। আচ্ছা যাক, সবাই চুপ হয়ে আছে। এই প্রশ্ন করার জন্য আমাকে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন হয়, যেমন ধরেন পারফেক্ট গ্যাস জিনিসটা কি রকম, তারপর আপনার রিয়েল গ্যাস কি, এই দুইটার তফাৎটা কি, সেটা আমাদের একটু আগে আইডিয়া নিতে হবে। আমাদের যে বিষয়টা ছিল রিয়েল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল বিষয়টা কি, আমরা এখানে যে গ্যাসটা রাখবো সেই গ্যাসটার অণু বা মলিকিউল গুলা যেই স্থান দখল করবে সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি খুবই নগণ্য পরিমাণ ছিল। নর্মালি তো কি টোটাল সিস্টেমের মধ্যে গ্যাসটা খুব সরানো অবস্থায় আছে, কিন্তু যখন এটাকে আমরা প্রেসার প্রয়োগ করব তখন এটা কি টোটাল কি খুবই ক্ষুদ্র একটা অংশ দখল করে। এই সবগুলা মলিকিউল মিলে খুবই ক্ষুদ্র কি টোটাল সিস্টেমের তুলনায় খুবই ক্ষুদ্র একটা অংশ দখল করে আমার। এইটা কি নর্মালি রিয়েল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে আয়তনটা দখল করে সেটা কি নেগলিজিবল বিবেচনা করা হয়, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে যেই আয়তনটা দখল করে মলিকিউলগুলো সেটা একটা পর্যাপ্ত পরিমাণ টোটাল সিস্টেম থেকে একটা পর্যাপ্ত পরিমাণ স্থান দখল করার বিধায় রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি যে আয়তনটা দখল করে সেটা কি নেগলেক্ট করার সুযোগ নাই। এটা মোটামুটি একটা কি টোটাল সিস্টেমের তুলনায় অ্যাকসেপ্টেবল একটা আয়তন দখল করে, যেটা আমি কি ইগনোর করতে পারবো না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে আয়তনটা দখল করে সেটা আমি কি করতে পারবো, ইগনোর করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে একটা প্রেসারের কি ভলিউমের একটা কারেকশন ঘটে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। না আমরা এই আমাদের কি এই ফার্স্টে আমরা একটা ভলিউমের কারেকশন দেখব। 2 নাম্বার বিষয় হলো, যখন আমরা প্রথম কাইনেটিক থিওরিটা করছিলাম ওয়ালের সিস্টেমের মলিকিউলগুলো কি করছিলাম কিছু অ্যাজাম্পশন ধরে নিছি। অ্যাজাম্পশন বলতে অনেকগুলো অ্যাজাম্পশন ধরছি, তার মধ্যে এই ওয়ালে যে প্রেসারটা পড়বে সেটার মান আমরা স্যার ধরছিলাম। হ্যাঁ স্যার ওই যে আপনার যে মৌলিক এই যে আইডিয়াল গ্যাসটা কি আছে বাস্তবে আইডিয়াল গ্যাস, নাকি ওই বাস্তবিক হিসাবে ওইটাই নীতি ব্যবহার করা হয় বাস্তব জীবনে না? এটাকে একটা জিনিসটা রেফারেন্স বিবেচনা করার জন্য এটা আলোচনা করে, রেফারেন্স হিসাবে দেওয়ার জন্য রেফারেন্স হিসেবে আইডিয়াল গ্যাসটা ব্যবহার করে না আইডিয়াল গ্যাসটা ইউজ নীতি করে। ব্যবহার। হ্যাঁ আচ্ছা আপনি যে আমরা যে কোনো পরিমাপ করার জন্য যেমন একটা রেফারেন্স ডাটা ব্যবহার রেফারেন্স লাইন বা রেফারেন্স একক ইউজ করে, এটাও সেম। মানে এটার সাথে কম বেশি হলে, কম হলে কি হবে, বেশি হলে কি হবে, এই জিনিসগুলো তুলনা করার জন্য একটা রেফারেন্স বিবেচনা করে। বাস্তবে কি এরকম গ্যাস হবে নাকি? আচ্ছা যাক, জি স্যার। এটা গেল। এখন এই এই মলিকিউলগুলো আমরা যখন আইডিয়াল গ্যাস বিবেচনা করছিলাম ওইটা কি ওয়ালে যে প্রেসারটা পড়বে সেটা বের করছিলাম, কিন্তু বাস্তবে এখানে যে প্রেসারটা পড়ার কথা ছিল রিয়েল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে প্রেসারটা পড়ে বাস্তবে কিন্তু সেই প্রেসারটা পড়ে, কারণ মলিকিউল গুলো কি একটা মলিকিউল যখন ওয়ালে গিয়ে ধাক্কা দিবে তার আশেপাশের মলিকিউল গুলো কি করে আকর্ষণ করে, ওদের নিজেদের দিকে কি করে আকর্ষণ করে। এখানে যে প্রেসারটা কি প্রয়োগ হওয়ার কথা ছিল এখানে কি পড়ার কথা ছিল সেই প্রেসারটা গিয়ে পড়বে না। এই ক্ষেত্রে কি এবং একটা মলিকিউল আর একটা মলিকিউল রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা মলিকিউল আর একটা মলিকিউলকে আকর্ষণ করে না, কিন্তু বাস্তবে আকর্ষণ করে। তাহলে এই বিষয়টা রিয়েল গ্যাসের ক্ষেত্রে সম্ভব না, কারণ একটা যখন আরেকটাকে আকর্ষণ করবে ওয়ালে গিয়ে যে প্রেসারটা পড়বে, কারণ এই ফার্স্টটাতে তো কোনো মলিকিউল নাই, আছে কি এই চারপাশে মলিকিউল আছে, ওগুলা যখন নিজেদের দিকে আকর্ষণ করে তখন ওয়ালে প্রয়োগকৃত প্রেসারের মানটা চেঞ্জ হয়ে যাবে।
এই জন্য এখানে একটা প্রেসার কারেকশন ঘটে। আমাদের যে প্রশ্নটা আছে, আমি যে থিওরি ক্লাসটা নিয়েছিলাম, এখানে মূলত এই কাহিনীগুলাই আলোচনা করছি। এই কি আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাসের এই বিষয়গুলো আলোচনা করছি। তাহলে আমাদের মূল যে থিমটা, দুইটা জিনিস ঘটবে, একটা হলো প্রেসার কারেকশন আর একটা ভলিউম কারেকশন। এই দুইটা জিনিস আমরা বের করে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের যে ফর্মুলাটা আছে P প্লাস A বাই B স্কয়ার এখানে একটা ভুল হয়ে গেছে অলরেডি। P প্লাস B স্কয়ার ইনটু তারপর আছে কি B মাইনাস B ইকুয়াল টু R3। আমরা আগে জানতাম P ইকুয়াল টু R3, এখন কি প্রেসার কারেকশন করছে, ভলিউম কারেকশন করছে, ফর্মুলাটা কি এই স্ট্রাকচারে চলে আসে। এইটাই মূলত আমাদের কি বিভিন্ন ভাবে প্রশ্নটা দিতে পারে। ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা প্রতিপাদন করতে বলতে পারে, তখন এটা দিবেন। রিয়েল গ্যাসের ইকুয়েশনটা প্রতিপাদন করতে বলবে, সেটা দিবেন। ঠিক আছে? আবার কি এখানে আর আসতে পারে, অথবা এটা ডাইরেক্ট সরাসরি বলে দিবে, এটাও দিতে পারে। অথবা এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে এ বি, এগুলার মান বের করতে বলে। এগুলার মান বের করতে যখন বলবে, এখানে কিছু ফর্মুলা দিয়ে আছে, ফর্মুলাটা যখন শেষ করবেন, এখানে কতটুকু আছে, এই ফর্মুলাটা পরীক্ষায় আসে সরাসরি, আর টিসি ডিভাইডেড বাই পিসি বিসি ইকুয়াল টু 8/3। এক নাম্বার বি, এটার মান বের করতে বলতে পারে, বি এর মান বের করতে বলতে হবে। বি এর মান হলো আর টিসি 8 পিসি, এর মান হলো 27/64 ইনটু আর স্কয়ার টিসি স্কয়ার ডিভাইড বাই পিসি। এই মানগুলো আমাদের কি এখানে আমি তিনটা মান দিলাম। রিসেন্ট পরীক্ষায় এইগুলো আমাদের বের করতে বলে, যেমন ধরেন এইটা সরাসরি চলে আসে। এটা যদি আপনাকে প্রুফ করতে বলে আর টিসি ডিভাইড বাই পিসি বিসি ইকুয়াল টু 8/3, তখন আপনাকে পুরো ফর্মুলা একেবারে স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলেন। স্যার ভ্যান ডার ওয়াল এটা স্যার বিকল্প নাম কি, আর বিকল্প প্রশ্ন কি আসতে পারে, আর এটা কত নম্বর প্রশ্ন স্যার? আপনি যে এখন শিটে দিচ্ছেন পিডিএফ, এটা কত নম্বর প্রশ্ন স্যার? এটা হলো 15 নাম্বার। এখন নতুন যে শীটটা দিছি সেটার 15 নাম্বার। 15 নাম্বার। ভাইয়া আগের থেকে কত নাম্বার ভাইয়া? আমার কাছে যেটা আছে আমি ওটাই বললাম, এখন ওটা আমাকে আবার দেখতে হবে আর কি কত নাম্বারে ছিল। ঠিক আছে, আমি যেহেতু এটা দিয়ে দিছি এই জন্য এখান থেকে দেখাচ্ছি। আমার ওই কপিটা আমার কাছে নাই, মোবাইলটা আছে তো, ওইটা আমার কাছে নাই মোবাইলটা। এটাতে 15 নাম্বার এই শীটে দিয়ে আছে, আর ওখানে কাইনেটিক থিওরি যেটা দিয়ে আছে ওখানে আছে মনে হয় শীটটা শেষের দিকে গিয়ে। কাইনেটিক থিওরি যে শীটটা আছে সেটার শেষের দিকে আছে প্রশ্নটা। তো ভাইয়া মানে আজকে তো হইলো, এর আগে ক্লাসের যদি মানে একদিন আগে শীট দেন না, তাহলে আমরা প্রিন্ট করে সামনে রাখলে ভালো হয়, আচ্ছা ঠিক সুবিধা আছে, হয়। আমি এখন একেবারে দিয়ে দিলাম, আর তো দিতে হবে না। ঠিক আছে, আর তো দিতে ঠিক হবে আছে না, ভাইয়া, আমি ঠিক আছে। একেবারে দিয়ে দিলাম। আর এটা নিয়ে প্রশ্ন উঠবে না, সুতরাং এটা আর চিন্তা করে লাভ নাই। আচ্ছা তাহলে আমাদের এই ফর্মানটা পরীক্ষায় আসে। এখন এখানের সাথে এইটাও, এই দুইটা এ এবং বি এর মান আসতে পারে। এবং পরীক্ষায় এই দুইটা তো আসবে, ঠিক আছে, এটার সাথে আবার ম্যাথের ডাটাগুলো দিয়ে দেয়। যেমন ধরেন এর মান বি এর মান আমাদের বের করতে পারে। যখন বোর্ড সলিউশন করতে যাবেন আপনাকে বলবে কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের কনস্ট্যান্ট ভ্যালু গুলা বের করা। তার মানে কনস্ট্যান্ট ভ্যালু একটা আছে কত, 27/64 ইনটু কি আর স্কয়ার টিসি স্কয়ার ডিভাইড বাই পিসি। এখন যদি আপনি ফর্মুলাটা যদি না জানেন তাহলে আপনি কি করতে পারবেন? পারবেন না। তাহলে এই ফর্মুলাটা আপনাদের প্রুফ করতে হবে। এটা করার জন্য আমি প্রথম অংশটা করাচ্ছি না, কারণ এটা আমাদের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন যখন আমরা করছি সেটা প্রুফ করা আছে, সেটা রেকর্ড ক্লাসও আছে, আমি ওইটা দিয়ে দিব। আমি পরের অংশটা যেটা করাই নাই সেটা একটু আলোচনা করি এখানে। ঠিক আছে, এটা আমি গত মূল ক্লাসে করাইছিলাম, পি প্লাস এ বাই বি স্কয়ার বি মাইনাস বি ইকুয়াল টু
8টি। এটা আমি যে রেকর্ড ক্লাসটা দিছি সেখানে করা আছে। যদি বলেন আমি এটাও করা দিতে পারি, আমার কাছে মনে হচ্ছে মূল অংশটা একটু ভালো করে আলোচনা করলে সুবিধা হবে আর কি, যেটাতে করাই নেই আগে সেটা। হ্যাঁ, জি ক্লাস স্যার, শেষে একটু আমাকে ভালো করে রেকর্ড ক্লাসটা দিয়েন তো, আমি এইটা করছিলাম না আর কি। এটা করা এটা হয়েছে? আমারও করা নাই স্যার, ভেন্ডার ওয়াল ইকুয়েশন এটা আগে শিটে ছিল না স্যার, এটা একটু দিয়েন স্যার। ভাই গত রেকর্ড ক্লাসটা দিলে আমরা একটু বুঝতে পারবো। কত রেকর্ড ক্লাস? আচ্ছা, করা কোশ্চেন কে কে একটু হাত তুলেন, সবাই তো করার নাই, মার্কজুকের মতো স্টুডেন্ট যদি না করে আর অন্যরা কোশ্চেন কে কে একটু হাত তুলেন, তাহলে আমি স্যার করাই ওটা দিই। আমার এতক্ষণ খুঁজছি, আমার কোনো ইয়াতে নাই, নোটেই নাই ওইটা ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, কিন্তু বাকিগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, আগের শিটে ছিল না তো এই জন্য আর কি আমি করি নাই। আগের শিটে ছিল এই প্রশ্ন কি জানি অবশ্যই। ভাই, আমি হয়তো করি নাই আর কি, যাই হোক। ভাই আমিও মনে হয় করিনি। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম স্যার বিকল্প কোনো নাম আছে কিনা স্যার, ভেন্ডার ওয়াল নাম শুনেছি বাট শিটে ছিল না এটা স্যার। অথবা রিয়েল গ্যাস ইকুয়েশন। আচ্ছা, তাহলে প্রথম থেকে করাই, যতটুকু পারি ততটুকু ভাই আমাদের ভাই, ক্লাসে ভাই, ইকুয়েশনটা করানো হয় না। করাই দেন ভাই। পুরোটা করাই দিয়ে ভাই, যতটুকু এটার ম্যাথ করাইছেন কিন্তু কোথা থেকে ইকুয়েশনটা আনছেন ওটাও আমি জানতাম না, শুধু মুখস্থ করছি তাই জানি কিন্তু। আচ্ছা যাক, তাহলে আমি প্রথম থেকে করাই, ঠিক আছে? আচ্ছা, এটা করানোর জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, প্রথমত হলো the size of the molecule gas is negligible। এটা হলো আইডিয়াল গ্যাসের জন্য অথবা পারফেক্ট গ্যাসের জন্য যেই প্যারামিটার গুলো দেওয়া আছে সেটা। এখানে মলিকিউল গুলার কি যে সাইজটা আছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সেটা কি বলছে, নেগলিজিবল। 2 নম্বরে the force of intermolecular attraction is an absent। তাহলে এইখানে আমার যে বিষয়গুলো আছে সেটা এখানে মূলত আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকিউল গুলা যেই আয়তন কি যেই সাইজটা দিয়ে আছে সেটা খুবই নেগলিজিবল, 1 নাম্বার। 2 নাম্বার হলো মলিকিউল গুলার কি ইন্টারকানেকশন ফোর্স নেগলিজিবল, মিন্স একটা আরেকটাকে কোনো আকর্ষণ ফোর্সে কি আকর্ষিত করে না, এটা 2 নাম্বার। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি এই দুইটা হবে না। একটা হলো মলিকিউল যেগুলো থাকবে রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেটা একটা কি নির্দিষ্ট আয়তন দখল করবে। 2 নাম্বার হলো মলিকিউল গুলো একটা আরেকটাকে কি করবে, আকর্ষণ এবং কি আকর্ষণ করবে। তাহলে এই দুইটার উপর যদি আমি বলি, এখানে দেয়া আছে কি দ্য নাম্বার অফ মলিকিউল স্ট্রাইক ইন ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল। ওকে, প্রেসার কারেকশনের জন্য, তাহলে প্রেসার যদি কারেকশন করি আমি, প্রেসার কারেকশনটা কিভাবে ঘটবে বলছে কি, কেন প্রেসার কারেকশনটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে মূলত দ্য নাম্বার অফ মলিকিউল স্ট্রাইক ইন ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল। প্রতি একক এরিয়ায় ওয়ালে কি যতগুলা মলিকিউল আঘাত করবে তার পরিমাণ। তাই আমি যদি এই একক একটা এরিয়া কাউন্ট করলাম, এটা একক ইউনিট এরিয়া ওয়ালের, এখানে কি প্রতি একক এরিয়ায় কতটুক মলিকিউল আঘাত করবে সেটার উপর প্রেসার কি নির্ভর করে, প্রেসার কারেকশনটা নির্ভর করবে। 2 নাম্বার হলো the number of molecule present in given volume per second। এই টোটাল এই সিস্টেমের মধ্যে কতটুক মলিকিউল আছে প্রতি একক আয়তনে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে প্রেসার কারেকশনটা মূলত কিসের উপর ডিপেন্ড করবে, দুইটা বিষয়ের উপর। একটা হলো ওয়ালে কন্টেইনার মিন্স ভেসেলের ওয়ালে আমরা যখন কাইনেটিক থিওরি করছি ওয়ালে যে প্রেসারটা পড়তো সেই প্রেসারটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, মিন্স প্রেসার কারেকশনটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। একটা হলো ওয়ালের প্রতি একক এরিয়ায় কতগুলা মলিকিউল আঘাত করবে সেটার উপর প্রেসার কারেকশনটা ডিপেন্ড করবে। আর একটা হলো কি ওই সিস্টেমের মধ্যে প্রতি একক আয়তনে মলিকিউলের পরিমাণটা কত তার উপর। দুইটাই কিন্তু বিষয় ঘুরে ফিরে এক জিনিস, কিভাবে আমরা যখন একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে যখন আকর্ষণ করবে, একটা মলিকিউল যখন একটা মলিকিউলকে আকর্ষণ করবে, আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছিলাম, একটা মলিকিউল যখন ওয়ালে গিয়ে ধাক্কা লাগবে পিছন থেকে যদি মলিকিউল থাকে এটাকে আকর্ষণ করবে না, আকর্ষণ কি নিজেদের দিকে করবে। তাহলে যে প্রেসারটা পড়ার কথা ছিল সেই প্রেসারটা কি পড়বে না। ওকে, তাহলে এখানে যদি প্রতি একক আয়তনে যদি মলিকিউলের পরিমাণ যদি বেশি হয়, এই মলিকিউলকে আকর্ষণের পরিমাণ বেশি হবে না নিজেদের দিকে। আমার একটা সিস্টেম
একটা সিস্টেমে যদি কি মলিকিউলের ঘনত্ব যদি বেশি হয়, এখানে যে মলিকিউলটা আঘাত কি ওয়ালকে আঘাত দিবে সেটার কি শক্তি ক্ষমতা কমে যাবে না? ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাইয়া কমে যাবে। কমে যাবে। 2 নাম্বার বিষয় আবার কি, তাহলে এইটাও কিসের উপর? সিস্টেমের মলিকিউলের ঘনত্বের উপর ডিপেন্ড করতেছে। আবার বলতেছে কি এই ওয়ালে কতগুলা মলিকিউল আঘাত করবে একক ক্ষেত্রফলের উপর। একটা একক কিছু বলছেন ভাইয়া? স্ক্রিন তো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, আপনার মনে হয় নেটের সমস্যা ভাইয়া। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তবে ছোট ছোট দেখা যাচ্ছে। ছোট করলে না আপনারা একটু বড় করে ফেলেন, জুম করে ফেলেন। আচ্ছা, তাহলে যে বিষয়টা কি, তাহলে এই ওয়ালে গিয়ে একটা প্রেসার পড়বে সেটা মলিকিউলের ঘনত্বের উপর, এবং ওয়ালে প্রতি একক এরিয়ায় কতগুলা মলিকিউল আঘাত করবে সেটার উপর। তাহলে এখানে মলিকিউল ঘনত্ব যদি বেশি হয়, এখানে আঘাত বেশি করবে না? এই জন্য প্রেসার কারেকশনটা প্রেসার প্রপোর্শনাল টু ডেনসিটি 1 নাম্বার। আবার কি প্রেসারটা প্রপোর্শনাল টু ডেনসিটি 2 নাম্বার। দুইটাকে যখন একসাথে লিখে প্রেসার ডেনসিটি স্কয়ার লিখে, তাহলে এখানে দুইটা কারণ আসার কারণ কি, একটা হলো মলিকিউলের ঘনত্বটা, সিস্টেমের মধ্যে মলিকিউলের ঘনত্ব যত বেশি হবে তত সেটা কি প্রেসারের উপর সরাসরি সমানুপাতিক। আবার ভাই এটা কি 15 নাম্বার থেকে শুরু করছেন না বেসিক থেকে শুরু করছেন? বুঝতেছি না, মানে 15 সাথে মিলতেছে না। 14 নাম্বার 15 নাম্বার না তো? ভাইয়া এখানে তো বোঝা যাচ্ছে যে বর্গের সমানুপাতিক। দেখেন 14 নম্বরটা। এটা 14 ও নাম্বার। আচ্ছা আমি মূল টার্মটা বোঝানোর চেষ্টা করতেছি, বাকি যোগ বিয়োগের ক্যালকুলেশন পরে মূল ক্যালকুলেশনটা যে জিনিসটা হইছে সেটা কারেকশন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। ভাই প্রথমে প্রেসার হচ্ছে সমানুপাতিক হচ্ছে ঘনত্বের, তারপরে আবার প্রেসার সমানুপাতিক ঘনত্ব, দুইটাই তো সেম না? আমি এখানে প্রথমে বললাম আমার ওয়ালে যে প্রেসারটা পড়বে সেটা কিসের উপর, কিসের সাথে সমানুপাতিক, সেটা দুইটা প্রেসার কারেকশনটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। একটা হলো প্রতি একক এরিয়া যতটা মলিকিউল আঘাত করবে সেটার উপর। তাহলে ওই আঘাত করার কি আঘাতের বিষয়টা মানে কত, মানে এখানে যদি ঘনত্বটা যদি বেশি হয়, মলিকিউলের ঘনত্ব যদি বেশি হয়, প্রতি একক এরিয়ায় কি আঘাত বেশি করবে না মলিকিউল? জি স্যার। ওয়ালে যদি কি আমার সিস্টেমের মধ্যে যদি মলিকিউলের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে প্রতি একক এরিয়ায় কি ওয়ালে আঘাত করার পরিমাণ বেশি হবে না? এই জন্য কি প্রেসার প্রপোর্শনাল টু ডেনসিটি ঘনত্ব 1 নাম্বার। আবার বলতেছে কি প্রেসার কারেকশনটা সিস্টেমের মলিকিউলের ঘনত্বের উপর কি প্রতি একক আয়তনে যে মলিকিউলের পরিমাণ আছে সেটা কি প্রেসার কারেকশনটা কি এটার উপর ডিপেন্ড করে। তাহলে সেটাও কি ঘনত্বের উপর না? একটা সিস্টেমের প্রতি একক আয়তনে মলিকিউল সংখ্যা প্রেসার কারেকশনকে সরাসরি ইফেক্ট করে, তাহলে সেটা কি প্রেসার প্রপোর্শনাল টু ঘনত্ব না? ঘনত্ব যদি বেশি হয়, প্রতি একক আয়তনে মলিকিউল সংখ্যা বেশি হবে, তাহলে প্রেসার প্রপোর্শনাল টু ঘনত্ব। ওয়ালে কি প্রেসারের কি মলিকিউলের আঘাত সংখ্যা বেশি হবে যদি মলিকিউলের ঘনত্ব যদি বেশি হয়। তাহলে দুইটাই কি দুইটা টার্মই প্রেসারের কি প্রেসারের সাথে ঘনত্বের সমানুপাতিক। প্রেসার কি এই জন্য দুইটা ইকুয়েশনকে যদি আমি একসাথে লিখি প্রেসার প্রপোর্শনাল টু ঘনত্ব স্কয়ার, এই জন্য এটা লিখছি। ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? মানে এটা কি, এটা দিয়ে কি বুঝাইছে? একটা পরে আসতেছি, এখন ওদিকে তো আমি যাই না। তাহলে এই প্রপোর্শনালটা দিলাম, যখন আমরা যে কোনো প্রপোর্শনাল তুলি তখন একটা কনস্ট্যান্ট ভ্যালু দিই, হ্যাঁ হ্যাঁ। এইটাই যে কোনো প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট দিই। তাহলে এটা কি এটা কিসের মান? ভ্যান ওয়াল কনস্ট্যান্ট বলে এটাকে। ভ্যান ওয়াল এটা স্যার একটা নির্দিষ্ট মান আছে। এটা কি স্যার রো স্কোয়ার? রো স্কোয়ার হ্যাঁ রো স্কয়ার ডেনসিটি স্কয়ার। আচ্ছা তাহলে ডেনসিটি স্কয়ার মিন্স কি a বাই বি স্কয়ার না? ডেনসিটি স্কয়ার ইকুয়াল টু কি a বাই বি স্কয়ার। তাহলে প্রেসার প্রপোর্শনাল ইকুয়াল টু a বাই বি স্কয়ার। ওকে,
এখন যদি আমার টোটাল ফ্রেশার ছিল কি সিস্টেমের ফ্রেশার ফি প্লাস এ বাই বি, সরি ফি ফি বার, এটাকে যদি আমি নতুন একটা নাম দিই অথবা ছোট বড় করে লিখতে পারেন অথবা ফি প্লাস ফি বার দিতে পারেন। এটা ইকুয়াল টু কত? ফি এর মান তো ফি, আর নতুন করে যে ফ্রেশার কারেকশনটা করতেছে তার মান হলো কি এ বাই বি স্কয়ার। এটাই মূলত ফ্রেশার কারেকশন করে। এটা মূল ভাই আরেকবার একটু এ বাই বি ভাই স্কয়ারটা এ বাই বি স্কয়ার কিভাবে ভাই আসলো? এবার বিস্কুটের নামটা একটু বলে দেন, এটা কি আসলে কিভাবে আসলো? আচ্ছা, আমি এটা আগে ক্লিয়ার করি। ফি প্রপোর্শনাল টু এ ডেনসিটি স্কয়ার। কোনো সমস্যা আছে এটাতে? না, নাই। ডেনসিটি ইকুয়াল টু কি? বড় ভাই আয়তন। এম বাই ভি। এম বাই বি। প্রতি একক বরার জন্য যদি কি এম এর মান যদি 1 হয় তাহলে কি হয়? ডেনসিটি স্কয়ার ইকুয়াল টু কি 1 বাই বি না? তাহলে ডেনসিটি স্কয়ার যদি হয় তাহলে বি 1 বাই বি স্কয়ার না? ও জি ভাই। বুঝছি, এটা তো ফ্লুইডের কোশ্চেন বিদ, আমি এখানে শর্টকাট করে চলে যাচ্ছিলাম। মানে প্রতি একক। প্রতি একক বরে ও আমি ফ্লুইডে করাইছি বা ফ্লুইডে এটা আপনারা কোশ্চেন মনে করে এটা স্কিপ করে চলে যেতে চাইছিলাম আর কি। আপনারা ভাই শর্টকাট আমরা যারা ফ্লুইড নেই নাই তারা তো সমস্যা। এটা এমনি স্যার আমরা তো স্যার ইলেকট্রিক্যালে, বুঝতে পারছেন? একটু বুঝান স্যার ডিটেলস। ফ্লুইড সবার আছে আর এটা বেসিক জিনিস একেবারে। এই জন্য যে যাক যা হবে হোক, এটা হলো মাস ডেনসিটি আর কি। তাহলে 1 বাই বি স্কয়ার। আশা করি এটা বুঝছেন, আর কোনো সমস্যা নাই। জি ভাই এতটুকু বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে প্রেসার কারেকশন এখানে আর কোনো কিছু না, বাকিগুলো হলো যোগ বিয়োগের কাজ। যেখানে প্রবলেম হবে ভলিউম কারেকশনে শুধুমাত্র দুইটা লাইন যদি বুঝেন বাকিগুলো সিম্পটম গুলো পারবেন। ভলিউম কারেকশনটা কি, এই প্রেসার কারেকশনে এই দুইটা জিনিস মনে রাখবেন। এই একটা, আবার কি ডেনসিটি ইকুয়াল টু 1 বাই বি স্কয়ার, সেটাও জানতে হবে একক ভরের জন্য। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন নাহলে আবার ঝামেলা বাঁচবে। এইটা গেল। এরপর ভলিউম কারেকশনের মূল টপিক কি? ভলিউম কারেকশনটা কি করতে আমরা নরমালি ভলিউমের আইডিয়াল কেসের ক্ষেত্রে কি ভলিউমটা নেগলিজিবল ছিল, কিন্তু রিয়েল কেসের ক্ষেত্রে ভলিউমটা একটা নির্দিষ্ট আয়তন দখল করবে। ঠিক আছে, এখন আমি আসি প্রথমত একটা সিস্টেম ধরলাম, এখানে কোনো পুরোটা স্পেস খালি, পুরো স্পেস খালি, কোনো গ্যাস রাখি নাই। আমি কি করলাম, একটা গ্যাসের একটা মলিকিউল ইনপুট করলাম। তাহলে এখানে কি টোটাল সিস্টেমের মধ্যে কয়টা মলিকিউল আছে? একটা একটা। মলিকিউল। আর এখানে কি এই সেম সিস্টেমটা এখানে খালি আছে। ধরে নিলাম টোটাল সিস্টেমটার আয়তন কত? বি। ঠিক আছে, টোটালটার কি আয়তন কত? বি। যখন একটা মলিকিউল প্রবেশ করছে তাহলে কি এই বিটা মূলত হলো কি ফ্রি স্পেসের আয়তন, মিন্স টোটাল কতটুকু অংশ খালি আছে সেটার আয়তন, ফ্রি স্পেসের আয়তন। সিস্টেমের মধ্যে কতটুকু স্পেস ফ্রি আছে সেটার আয়তন। কনসেপ্টটা একটু বুঝে নেন। ফ্রি স্পেসের আয়তন বিটা। এখন যখন আমি একটা মলিকিউল এখানে ইনপুট করলাম, একটা মলিকিউল আমি কি করলাম সিস্টেমের মধ্যে ইনপুট করলাম। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ওই সিস্টেমের মধ্যে ফ্রি স্পেসের আয়তন কত 2 নাম্বার ক্ষেত্রে? তাহলে হচ্ছে ফ্রি আয়তন মাইনাস হচ্ছে মলিকিউলার আয়তন। মলিকিউলার আয়তন, সাপোজ মলিকিউলার আয়তনকে আমি বি বার ধরলাম, এটা কি হয়? এটা কি ফ্রি স্পেসের আয়তন? জি স্যার। কারো দ্বিমত আছে? এটা ফ্রি স্পেসের আয়তন হবে না। কেন হবে না? আমরা যখন আমি একেবারে কমন সেন্স, আমরা একটা রুম খালি আছে, ঠিক আছে, একটা রুম কি খালি আছে, ওই রুমে যদি কোনো কিছু নাই, কোনো আসবাবপত্র কোনো কিছু নেই, একটাতে কি পোকামাকড়ও নাই, যদিও বা পোকামাকড়ের আয়তনটা নেগলিজিবল করা হয়। একটা মিনিট একটু সময় নিচ্ছি।
আচ্ছা স্যার, আপনি যে এই ব্লক ডায়াগ্রাম করে যে বুঝাচ্ছেন গ্যাসের যে আপনার মলিকিউল গুলা, এটা কি স্যার মানে যে কোনো মাধ্যম হতে পারে? ধরেন গ্যাস সিলিন্ডার, যে আমরা যে আবদ্ধ পাত্রগুলা স্টিলের বা অন্যান্য যেসব আছে আর কি, চেম্বার টাইপের, ভাই স্যার তো এখনই এই সময় নেই এই স্যার, এখনই সময় দিয়ে আচ্ছা, যেখানে ছিলাম আমরা, আমি যে কোনো একটা সিস্টেম যেখানে আপনি গ্যাস রাখবেন, আইডিয়াল গ্যাস বলেন বা নর্মাল গ্যাস বলেন, আমি যে কোনো একটা সিস্টেমের মধ্যে একটা মলিকিউল প্রবেশ করালাম। এখন আমি যেটাতে এক্সাম্পল দিতে চাইছিলাম, আমি একটা রুমে প্রবেশ করলাম, 10 ফিট বাই 10 ফিটের একটা কি রুমে আমি প্রবেশ করলাম, হাইট হলো 10 ফিট, তাহলে এটার আয়তন 10 10 10, ঠিক আছে? বি ইকুয়াল টু কত? 10 ইনটু 10 ইনটু 10 আয়তন। আমি এখানে কোনো আসবাবপত্র কোনো কিছুই নাই, কিছু ময়লা ছাড়া ছোটখাটো, মানে যেটা আকাশে উড়বে এরকম ময়লা ছাড়া আর কিছু নেই। আপনি যদি প্রবেশ করেন এখানে, একজন ব্যক্তি মিস আমি প্রবেশ করলাম এখানে, প্রবেশ করার পর আমি যদি বলি পুরো স্পেস খালি, কথাটা কি অশুদ্ধ হবে? পুরো স্পেস খালি কিভাবে? আপনি তো আছেন। এটা আমি বলতেছি পুরো স্পেস খালি। আমি কোন রুমে প্রবেশ করার পর যদি বলি আমি ছাড়া বাকি অংশটা খালি, এরকম কি বলি আমরা? কোন একটা খোলা মাঠ, আমি শুধু একমাত্র আমিই আছি, তখন আমি ওইটা বুঝলাম শুধু ওই খালি। আপনার ক্ষেত্রে বলতে পারবেন যে আপনি আমি যে গিয়ে বললেন যে এই মাঠটা খালি। হ্যাঁ, আমি বলি এটা আমার, আমি যখন প্রবেশ করছি আমি বলতেছি কি আমার জন্য পুরো স্পেস কার, আমি যেদিকে মনে হয় সেদিকে দৌড়াতে পারবো, এটাকে আমি বলতে পারি না? হ্যাঁ, এই মলিকিউলের জন্য ফ্রি স্পেস হলো টোটাল আয়তনটা। এ যেদিকে মনে হয় সেদিকে যেতে পারবে না, যেমন খুশি তেমন দৌড়াইতে পারবে না, কোনো বাধা আছে? নাই। তাহলে এই নাই। মলিকিউলের জন্য টোটাল স্পেসটা কি খালি। ক্লিয়ার? আমি কি সেটা কি স্যার শুধু স্যার শুধু কি একটা মলিকিউলের জন্য নাকি একাধিক? আমি একটা মলিকিউলে যদি ইনপুট করছি, এখানে আর কোনো মলিকিউল তো নাই, একটা মলিকিউল। ও, আচ্ছা আচ্ছা। এই মলিকিউলের জন্য টোটাল স্পেসটা কি ও যেদিকে মনে হয় সেদিকে যেতে পারবে। একটা মলিকিউলের জন্য কি স্পেসটা কত? খালি। তাহলে আমার টোটাল আয়তন, তাহলে একটা মলিকিউল যখন কাউন্ট করব, টোটাল আয়তন বি না? ফ্রি স্পেসের আয়তন বি বলতে পারি না? এই জন্য এখানে বলছে কি, আমি মূল অংশে চলে যাচ্ছি, দ্য ভলিউম অ্যাভেলেবল ফর ফার্স্ট মলিকিউল বি। আমি একেবারে মূল অংশ, এর আগ পিছ অনেক কিছু আছে সেটা পরে আসতেছি। কনসিডার কি কন্টেইনার ভলিউম বি, একটা মলিকিউল যখন ইনফোর্স করছি তখন কি ভলিউম অ্যাভেলেবল ফর ফার্স্ট মলিকিউল ইকুয়াল টু বি বলতে পারি। ভলিউম অ্যাভেলেবল ফর সেকেন্ড মলিকিউল বি মাইনাস, যখন আরেকটা মলিকিউল আমি এখানে ইনপুট করলাম তখন ফ্রি স্পেসের আয়তন হবে বি মাইনাস এস। নতুন একটা শব্দ চলে আসছে, এসটা কি আসলে? এসটা এসটা হচ্ছে প্রথম মলিকিউলের আয়তন। না, এসটা মূলত হলো এখানে উপরে উল্লেখ করা আছে ভলিউম অফ স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স অফ ইচ মলিকিউল। এই জিনিসটা কি, একটা মলিকিউল আমি দিলাম, এটাতে ইনপুট করলাম, আর একটা মলিকিউল যদি এখানে ইনপুট করি তখন এই একটা কি, এই একটা, এটা 2 নাম্বার মলিকিউলটা, এই মলিকিউলটার, এই মলিকিউলের যদি চারপাশে একটা আয়তন দখল করে, ঠিক আছে, আয়তন দখল করলো, এখানেও একটা মলিকিউল, সবগুলো এখানে একটা মলিকিউলই আছে এখানে, মানে একটা মলিকিউলটা কি চারপাশে মুভ করতেছে, ধরলাম আর কি, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট ওর যে ব্যাসার্ধ ডিস্টেন্সে। আচ্ছা, একটা কি, হ্যাঁ, একটা মলিকিউল আছে চারপাশে কি এরকম একটা আয়তন দখল করতেছে, মানে ও যদি মুভ করে এটার এই মলিকিউলের চারপাশে, তখন এরকম একটা কি স্থান দখল করবে, এটা গোলক আকার হবে। এখন যদি আমি বলি প্রতিটা মলিকিউলের ব্যাসার্ধ হলো আর, প্রতিটা মলিকিউলের ব্যাসার্ধ আর হয়, ওই মলিকিউলের আয়তন কত? 4/3 5, আর কিও না, কিসের আয়তন? একটা গোলকের একটা মলিকিউলের আয়তন কি ব্যাসার্ধ যদি আর হয়, ওই মলিকিউলের কি গোলকের, মানে ওই মলিকিউলের আয়তন হবে কি 4/3 5, আর কি এটা কিসের?
এটা গোলক আকৃতির না, মলিকিউলটা কি গোলাকার। যখন আপনি কাইনেটিক থিওরি করছেন কিছু অ্যাসাম্পশন করছিলেন মনে আছে, মলিকিউলগুলো কি হবে, গোলাকৃতির হবে। তাহলে এই মলিকিউলের আয়তন 4/3 আর কিউ। এখন এই চারপাশে যদি আরেকটা মলিকিউল দখল করে, আরেকটা মলিকিউল যদি ভিতরে ইনপুট করে, এইটা যদি চারপাশে যদি ঘুরে, এই মলিকিউলের চারপাশে যদি ঘুরে, তখন কি এরকম একটা নতুন একটা গোলক তৈরি হবে। নতুন যে গোলকটা তৈরি হবে সেটার আয়তন হবে কি, এই যে আয়তনটা দখল করতেছে চারপাশে, সেটাকে বলা হয় অ্যাসপায়ার অফ ইনফ্লুয়েন্স অফ ইচ মলিকিউল। প্রতিটা মলিকিউলে যে ইনফ্লুয়েন্স ভলিউমটা আছে সেটা আয়তন ইকুয়াল টু হলো 4/3 2r কিউব। এটা হলো এই আয়তনটাকে বলে ভলিউম অফ অ্যাসপায়ার অফ ইনফ্লুয়েন্স ভলিউম। মানে আগে যে ব্যাসার্ধ ছিল তার দ্বিগুণ, আগে যে ব্যাসার্ধ ছিল তার দ্বিগুণ। তাহলে আগে যদি আর থাকে এখন 2r, এটা যদি কি গুণ করে দেন তাহলে যে ইনফ্লুয়েন্স ভলিউমটা আসবে সেটা। এখন এটা মূলত একটা মলিকিউলের চারপাশে যে আয়তনটা দখল করতেছে তার আয়তন। এটা মলিকিউল কি চারপাশে যখন ঘুরবে ওই কি এই আয়তন ছাড়া বাকি অংশ চারপাশে ঘুরতেছে। এখানে যে ভলিউমটা দখল করতেছে, যেটা কি ব্লক হয়ে গেছে, যে আয়তনটা টোটাল সিস্টেম থেকে যে আয়তনটা ব্লক হয়ে গেছে সেটা হলে ওই ইনফ্লুয়েন্স ভলিউমটাই মূলত ব্লক হয়ে যাবে। যখন আরেকটা মলিকিউল হবে তখন আরেকটা ইনফ্লুয়েন্স ভলিউম তৈরি হবে। এই এক একটা ইনফ্লুয়েন্স ভলিউমকে এস দ্বারা প্রকাশ করা হয়। তার আয়তন কত, আগে নরমাল আয়তন যা থাকবে তার সাথে কি 2 গুণ করে দিবে, দ্বিগুণ আকারে আয়তন দখল করবে। এখন যদি আমরা ইনফ্লুয়েন্স অফ ভলিউম এস ইকুয়াল টু হলো 4/3 আর কিউব। আর কিউব মিন্স ব্যাসার্ধ কিউব। তাহলে ব্যাসার্ধ কত, আগে যদি আর থাকে এখন কত 2r কিউব। সুতরাং 4/3 2 ইন্টু কত, 2 কে যদি কিউ করি এটা, সুতরাং আমি কি বলতে পারি না 8 ইন্টু একটা গোলকের আয়তন কত ছিল, একটা গোলকের আয়তন যদি আমি কি 4/3 আর কিউ বিবেচনা করি তাহলে এটা কি 8 ইন্টু 4/3 আর কিউ। সুতরাং 8 ইন্টু এক্স না, 8x না, 8টা কিসের ইনফ্লুয়েন্সের ভলিউম। তাহলে কি নরমাল যে আয়তনটা থাকবে একটা মলিকিউলের যে আয়তন তার 8 গুণ, কিন্তু এই চারপাশের কি 8 গুণ আয়তন ঠিক দখল করবে এটা। এটাকে ভলিউম অফ ইনফ্লুয়েন্স ভলিউম বলে মূলত। তাহলে এই ইনফ্লুয়েন্স ভলিউমটা হলো এটা। যখন আমি একটা মলিকিউল এখানে ইনপুট করছি, স্যার এই যে 2r আসার কারণ কি, আর তো মানে ব্যাসার্ধ, তো কি ব্যাসার্ধ হয় নাকি? এইটার এই চারপাশে যে গোলকটা তৈরি করছে তার আয়তন বের করছি মূলত। একটা মলিকিউল তো আছেই, ওইটা আমি কি মূল ক্যালকুলেশন থেকে বাদ দিব। আমি যদি আবার বলি এখানে একটা আর এখানে একটা আর 2r, এখান থেকে এখানে কত 2r, আগে যদি আর থাকে এখানে 2r, এই আয়তনটাই মূলত এখানে কি বাদ যাবে, মিন্স এটা ব্লক হয়ে যাবে এই আয়তনটা। আমার তো এখান থেকে ধরতে পারবো না আমি, কারণ সবগুলো তো বাদ না। এই অংশটা কি আগে যদি আর হয় এখন দ্বিগুণ আর আয়তন কি ব্লক হয়ে যাবে, মিন্স আরেকটা মলিকিউল যদি প্রবেশ করে একটা মলিকিউলের কি এই আয়তনটা কি হয়ে যাবে, দখল হয়ে যাবে। এটা ফ্রি না, বাকি অংশটা ফ্রি। যদি আরেকটা হয় তাহলে এরকম আরেকটা কি একটার সাথে একটা, তখন আরেকটা তৈরি হবে, আরেকটা স্পেয়ার তৈরি হবে, তখন এটাকে 2s দিব। যখন এখানে আরেকটা দিব তখন কি একটার সাথে তিনটা তৈরি হবে, তিনটা কি ভলিউম অফ ইনফ্লুয়েন্স তৈরি হবে। যদি চারটা হয় একটার সাথে কি এরকম চারটা ইনফ্লুয়েন্স তৈরি হবে, তখন 4s দিব। ওকে, তাহলে এটা মূলত আমরা এটাকে s বলতেছি, ভলিউম অফ ইনফ্লুয়েন্সটা, যেটার কি ব্লক আয়তনটা মূলত। একটা আরেকটা মলিকিউল যদি প্রবেশ করে তাহলে যে অংশটা ব্লক হয়ে যাবে তার আয়তন মূলত ভলিউম অফ ইনফ্লুয়েন্সের আয়তন একই। ওকে, বি মাইনাস এস। তাহলে যখন কি দুইটা মলিকিউল, তখন যখন আরেকটা মলিকিউল হবে তখন কি হবে 3s হবে, যখন আরেকটা মলিকিউল হবে তখন 4s হবে। তাহলে কি সেকেন্ড মলিকিউলের জন্য কি বি মাইনাস এস, থার্ড মলিকিউলের জন্য বি মাইনাস কি হবে 2s, ফোর্থ মলিকিউলের জন্য বি মাইনাস 3s, ফিফথ মলিকিউলের জন্য বি মাইনাস 4s।
একটা জিনিস খেয়াল করেন, প্রথম মলিকিউলের ফ্রি স্পেসের আয়তন বি একটা মলিকিউলের জন্য, 2 নাম্বার মলিকিউলের কি ফ্রি স্পেসের আয়তন কত, বি মাইনাস এস। যখন 2 নাম্বার বলতেছি আমি তখন কি এস বিয়োগ করছি একটা, তাহলে আমি যদি বলি এন মলিকিউলের জন্য তখন কি হবে, বি মাইনাস এন মাইনাস 1 এস না। যখন এন বলতেছি তখন এন থেকে এক বিয়োগ করলে কি ওইটার সাথে এসটা গুণ করব, এন মাইনাস 1 এস। এই জিনিসটা এখানে দিয়ে আছে। ভলিউম অফ অ্যাভেলেবল ফর ফার্স্ট মলিকিউল বি, ভলিউম অফ সেকেন্ড মলিকিউল বি মাইনাস এস। সেকেন্ড মলিকিউল হলে তখন এস কিন্তু একটা বিয়োগ, যখন থার্ড মলিকিউল হবে তখন 2s বিয়োগ, যখন ফোর্থ মলিকিউল হবে তখন কি 3s বিয়োগ হবে, যখন n মলিকিউল হবে তখন কি কত, b মাইনাস n মাইনাস 1s। ক্লিয়ার? এটা n সংখ্যক মলিকিউলের জন্য ফ্রি স্পেসের আয়তন আমি বের করছি। এখন সবগুলা যদি আমি বলি এভারেজ ফ্রি স্পেস কত, তাহলে সবগুলা মলিকিউলের ফ্রি স্পেসের আয়তন যোগ করে আমি কি মলিকিউল সংখ্যা দ্বারা ভাগ করে দিলে হবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে সবগুলোর কি একটার আয়তন কত, বি, সেকেন্ডের আয়তন বি মাইনাস এস, থার্ডটার আয়তন বি মাইনাস 2s, ফোর্থটার আয়তন বি মাইনাস 3s। যদি n এর আয়তন কত, বি মাইনাস, এখানে 4 থাকলে এখানে 3, এখানে 3 থাকলে এখানে 2, এখানে 2 থাকলে এখানে 1, ঠিক আছে, এখানে 1 এখানে 0। তাহলে এখন কি বি মাইনাস n থাকলে কি হবে, n মাইনাস 1s। তাহলে আমি যদি এভারেজ ফ্রি স্পেসের আয়তন বের করি তাহলে কি হবে, বি প্লাস বি মাইনাস এস 2 নাম্বার মলিকিউল প্লাস 3 নাম্বারের জন্য কি হবে, বি মাইনাস 2s প্লাস বি মাইনাস 3s 4 নাম্বার প্লাস n এর জন্য কত হবে, বি মাইনাস n মাইনাস 1s। তাহলে এভারেজের জন্য কি করব, n সংখ্যক মলিকিউল দ্বারা ভাগ করে দিব, তখন আমি এভারেজ ফ্রি স্পেসের আয়তন পাবো, মানে প্রতিটা মলিকিউলের জন্য কতটুকু ফ্রি স্পেসের আয়তন হবে সেটা। তাহলে এখান থেকে নেন প্রত্যেকটার সাথে কি, প্রত্যেকটা বি এর সাথে কি আছে, যোগ আকার আছে। তাহলে বি কতটা আছে, এখানে এক যখন হবে তখন একটা বি, 2 হলে কি এখানে আরেকটা বি, 3 নাম্বার মলিকিউল হলে আরেকটা বি, 4 নাম্বার মলিকিউল ইনপুট করলে আরেকটা বি, যতগুলা এন আছে, যতগুলা মলিকিউল আছে ততগুলা বি আছে। তাহলে আমি কি এটাকে এইভাবে বলতে পারি, n বাই বি ডিভাইড বাই n দিতে পারি, মাইনাস এস কয়টা আছে, এস আছে n মাইনাস 1s ইনটু কত, n সংখ্যক ইনটু n ডিভাইড বাই এই n একটা আছে এই n। ওকে, কারো প্রবলেম আছে? ভাই একটু, জি ভাই এটা বুঝি নাই। এটা বুঝেন নাই, আমি বলতেছি এটা, আমি এইটা তো প্রথমটা বুঝছেন কিনা, ভাই এনবি বাই এন এটাই আর একটু বলেন ভাই। আচ্ছা আমি বলতেছি এখানে দেখেন এই হিসাবটা দেখেন, একটা মলিকিউল হলে এখানে বি কয়টা, প্রথমটা মলিকিউলের জন্য একটা, একটা। 2 নাম্বারের জন্য বি আরেকটা আছে না, আছে, জি 3 নাম্বারের জন্য আরেকটা বি আছে, কোন 4 নাম্বারের জন্য একটা বি আছে। তাহলে যদি মলিকিউল সংখ্যা n সংখ্যক হয় বি n সংখ্যক হবে না? জি ভাই বুঝছি। এখন আর যদি নিচে আমি এটা বি n সংখ্যক তাহলে n বি দিলাম, আর এই nটা কি এখানে নিচে আছে, কারণ প্রতিটা বি এর সাথে কি ডিভাইড বাই n আছে, তাহলে n বাই বি ডিভাইড বাই n দিলাম। কোনো প্রবলেম আছে? না স্যার। নাই। এখন এখানে s একটা, দুইটা, তিনটা, প্রতিটার সাথে s একটা একটা আছে না, প্রথমটা ছাড়া, প্রথমটা ছাড়া কি প্রতিটা টার্মের সাথে কি একটা করে s আছে, এটা তো আমরা বলতে পারি। তাহলে আমি কি করলাম, প্রতিটা থেকে একটা একটা করে কমন নিলাম, প্রথমটা ছাড়া একটা করে s কমন নিলে বাকি থাকে আর কত, এখানে একটা এস কিভাবে, প্রথমটাতে তো নাই, পরেরটাতে একটা এস, পরে তো 2s, পরে 3s। আমি তো প্রথমটা থেকে তো s কমন নিই নাই, পরেরটা থেকে কমন নিছি, এই প্রতিটা এখানে একটা s আছে, এখানে প্রথমটা ছাড়া বাকিগুলোতে প্রত্যেকটাতে করে একটা করে s আছে না, হ্যাঁ হ্যাঁ বাকি। তা আমি ওই জন্য প্রথম যদি s কমন নিয়ে নিই তাহলে এখানে কি 1 থাকবে, পরেরটাতে কি থাকবে 2 থাকবে, পরেরটাতে কি থাকবে 3 থাকবে। তাই আপনি প্লাস কেন দিলেন, আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি না আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তাহলে এইভাবে চলতে চলতে কি কত পর্যন্ত হবে? এন সংখ্যক n n মানে অন সংখ্যক, হ্যাঁ। এটা তো নাই, ঠিক আছে, প্রথমটাতে কি নাই, তাহলে এটা হয় না। এই ফর্মুলাটাকে লিখছে কি n বাই, এখানে কি এখানে থাকতেছে কত b, n b n b n n কাটা যাবে আর থাকে কত n মাইনাস, স্যার বি থাকে। এটা দাঁড়ার যে বি- ফর্মুলাটা দিয়েছে এটা দাঁড়ার ভাই ফর্মুলা অনুযায়ী বলেন বি থাকবে না? n n সরি b থাকবে, এটা b n না, n n কাটা থাকবে কি b, আর এখানে কি এটার যে দাঁড়ার ফর্মুলা সেটা অনুযায়ী লিখছে কত s বাই n তো আছেই, এই ফর্ম এটার মানের পরিবর্তে ওরা লিখছে কত n সংখ্যক, জি স্যার। n minus 1 n divided by 2, এটা ফর্মুলা কিসের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n minus 1 সমান তো তারার ফর্মুলা ফলাইলেই হয়ে যাবে স্যার, নাকি? n minus 1 n divided by 2, ক্লিয়ার? এটা কিন্তু পুরোটা ফর্মুলা, আপনি এটা আবার যোগ বিয়োগ করে মিলাইতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখন আসে কি b মাইনাস n n কাটা দিতে পারেন অথবা কি ক্যালকুলেশন করতে পারেন। n n যদি কাটা যায় আর কি থাকে s ইন্টু n মাইনাস 1/2। s n minus 1 divided by 2, ওকে, এটাকে যদি আমি আরেকটু লিখি b minus s n divided by 2 প্লাস s by 2, না সমস্যা আছে? নাই না। এই মানের তুলনায় এই মানটা খুবই নেগলিজিবল না? শুধু একটা s আর ওখানে n সংখ্যক s। সংখ্যক লক্ষ কোটি, তাহলে আমি এই অংশটা বাদ দিতে পারবো, তাহলে কি হবে b এটা এটা মাইনাস, এটা কি ভাই নেগলিজিবল এই জন্য? এই জন্য হ্যাঁ, তাহলে sn divided by 2, ঠিক আছে, আবার কি ভাই এই কোটেশন হ্যাঁ, গুলো কি s by সাইডে 2 দিয়ে এটা দেওয়া লাগবে মাইনাস হবে না? নাকি? ভাই এই কোটেশন গুলো কি দিয়ে দেওয়া লাগবে যে নেগলিজিবল এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি বা এই এরকম? অংশটা বাদ দিচ্ছি কি ছোট বিদায়, এটার তুলনায় এটা খুবই ছোট বিদায়, এটা বাদ দিচ্ছি। আর এখানে প্লাস হবে কেন, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে যাবে না, এটা প্লাস, তাহলে এটা আসে b মাইনাস n বাই 2 তো আছে, s এর মান কত 8x না, ও তাহলে আপনাকে কত b মাইনাস 2 আর কটা গেলে কত 4 and b মাইনাস 4, পুরো টার্মটাকে এই b বলে, পুরো টার্মটাকে 4 and x কে কি বলা হয় b, 4 and x কে, তাহলে এই 4 কি এটা দিয়ে আছে কি b এর মানটা কি, মূলত b এর মানটা দিয়ে আছে 4 টাইমস the actual volume of the molecule, তাহলে b এর মানটা মূলত হবে কি, স্যার আওয়াজ হইতেছে, অনেক জোরে আওয়াজ হইতেছে। যারা যদি কোনো প্রশ্ন না থাকে একটু মিউট করেন, কারণ এটা রেকর্ডিং এ গিয়ে ঝামেলা করে, যারা কথা বলবেন না তারা যদি প্রশ্ন থাকে অন করে কথা বলবেন, না হলে মিউট রাখবেন, এটা পরবর্তী যারা রেকর্ড করেছেন তারা এটা নিয়ে অভিযোগ দেয়। ওকে, তাহলে এই অংশটাকে বি কনস্ট্যান্ট ধরে, এটা কি পাশে হেডলাইন দিয়ে আছে 4 টাইমস দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকিউল, বিটার মান হলো কি 4nx কনস্ট, এটা কি মুখস্থ বলতে পারেন, আপনি অন্য কিছু ধরতে পারেন, বি এর জায়গায় যদি কি কোনো ফর্মুলা যদি অন্য কিছু ধরে যে কোনো কিছু ধরতে পারেন, তাহলে বি মাইনাস বি, এটা হলো ভলিউম কারেকশন, মিন্স কি এই বিটা মূলত হলো যে আয়তনটা ছিল কি সেটার কি যে আয়তনটা দখল করতেছে সেটার বিয়োগটা, মানে মূল আয়তন থেকে ফ্রি স্পেসের আয়তন থেকে বি এর মানটা বিয়োগ করে দিয়া, তাহলে এখন প্রেসার কারেকশন ভলিউম কারেকশন যদি যোগ করে দিই আমাদের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন প্রতিপাদন হয়ে যাবে।
এই দুইটা কারেকশন যোগ করে দিতে। ঠিক আছে, এখন আসতেছে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দিয়ে আছে কি, হোয়ার আর দ্য ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অফ গ্যাস। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট অফ গ্যাস, what are the critical constant of gas কি? Expression for the van der Waal constant and B, তাহলে এক্সপ্রেশন করতে হবে van der Waal constant। এই van der Waal constant এর যে কনস্ট্যান্ট আছে সেটাকে কি করতে হবে, এটার মানটা এক্সপ্রেশন করতে হবে। এটা 15 নাম্বার প্রশ্নের কথা বলতেছি। ঠিক আছে, তাহলে আমাকে 2 নাম্বার যে প্রশ্নটা দিয়েছে সেটা বলে দিয়েছে কি, এ এবং বি অথবা গ্যাস কনস্ট্যান্টের কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের গ্যাস কি যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এন্ড বি, সেগুলার ইকুয়েশনটা কি হবে সেটা এক্সপ্রেশন করবে, মানে সেগুলো কিসের কিসের উপর ডিপেন্ড করবে সেটা এক্সপ্রেস করতে বলতেছে। এ এবং বি যে আমরা ধরছি সেগুলো কিসের উপর ডিপেন্ড করবে সেগুলো কি আমাকে প্রুফ করে দেখাতে বলতেছে, এটা প্রমাণ করে দেখাতে বলছে, এগুলো কি এক্সপ্রেশনটা আমাকে দেখাতে হবে। তো এখন এগুলো বলে দিতে পারে এইটা এটা আছে এক্সপ্রেশন কনস্ট্যান্ট এবং বি এর মান সেটা দেখাও। এটা পরবর্তী যেটা বলছিলাম গত ক্লাসের শুরুতে, ওই টিসি ডিভাইড বাই পিসি একটা প্রমাণ করছে, আর টিসি ডিভাইড বাই পিসি বিসি, ওটাও প্রুফ করতে বলতে পারে, ওটাও বলে দিতে পারে। এখন এখানে আছে কি, এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হলো আমাদের কি কোনো কিছুর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করি, ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 ধরি। ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে প্রেসার কনস্ট্যান্ট ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু কত, 0 হবে। মিন্স প্রেসারের সাথে ভলিউমে যে পরিবর্তনটা ঘটে, প্রেসার পিবি ডায়াগ্রামে যে ডায়াগ্রামটা থাকবে সেখানে কি যে বিন্দুতে ক্রিটিক্যাল মানটা পাওয়া যাবে, যার ফলে এটাকে আমার গ্যাসটাকে আগের ফেসে রূপান্তর করা সম্ভব না হয়। যেমন একটা লিকুইড ফেস আছে গ্যাসটা, আমি এমন একটা প্রেসার এবং কি এমন একটা টেম্পারেচার প্রেসার এবং ভলিউমে রূপান্তরিত করলাম যাতে এটা লিকুইড অবস্থায় না আসে, ওই পয়েন্টটাকে বলতেছে মূলত ক্রিটিক্যাল পয়েন্ট। ওই পয়েন্টের টেম্পারেচারকে ক্রিটিক্যাল টেম্পারেচার, ওই পয়েন্টের প্রেসারকে ক্রিটিক্যাল প্রেসার, ওই পয়েন্টের ভলিউমকে ক্রিটিক্যাল ভলিউম করে, যেটাকে আমরা পিসি বিসি টিসি দ্বারা প্রকাশ করি। ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে কোনটা, আমি কোনো একটা গ্যাসকে যদি লিকুইড অবস্থায় রাখি কোনো সিস্টেমের মধ্যে, ওই গ্যাসটাকে এমন একটা টেম্পারেচার প্রেসার ভলিউমে রূপান্তরিত করব যে পয়েন্টের মানে চেয়ে কি 0.001 বেশি হলে সেটা আগের অবস্থায় আসবে না। ওই অবস্থায় মূলত আমরা কি ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম বলে ওই অবস্থার মানগুলা। আমাকে এখানে কি ক্রিটিক্যাল মানগুলা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ভলিউমকে কি প্রেসারকে ভলিউম দ্বারা যদি ডিফারেন্সিয়েশন করি, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু প্রেসার এবং ভলিউমের যে ভলিউমের যে পরিবর্তন, প্রেসার এবং ভলিউমের পরিবর্তনটা কি ডেল ভি বাই ডেল বি যদি 0 হয় তাহলে কি ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু আমরা পাই, এটা আমরা জানি। তাহলে ওই অবস্থায় যখন আমরা ডিভি বাই ডিভি পাবো তখন কি হবে, ক্রিটিক্যাল অবস্থায় থাকবে, ম্যাক্সিমাম পাওয়া যাবে অথবা মিনিমাম পাওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম যদি ধরি ডেল ভি বাই ডেল ভি কি ডেল বি ইকুয়াল টু 0, ওইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল বি স্কোয়ার ইনটু ফি ইকুয়াল টু 0, এটা ক্রিটিক্যাল ভ্যালুর জন্য মূলত এই কন্ডিশনটা। তা আমরা যে প্রথমত ভ্যান ডার ওয়াল ইকুয়েশন একটা প্রমাণ করছি কিছুক্ষণ আগে, সেটাকে একবার কি বি এর সাপেক্ষে একবার করব, ওইটা ইকুয়াল টু 0 লিখবো, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আর একটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশনকে মূলত সলভ করে মূলত বাকি কাজগুলা করতে হয়। তাহলে ডেল ভি বাই ডেল বিটা দোষে মূলত ক্রিটিক্যাল ভ্যালুর জন্য অথবা ম্যাক্সিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম প্রেসার, ম্যাক্সিমাম ভলিউমের জন্য। এই জন্য কি ওইটাকে যখন 2 বার করব 0 আসবে। এখন আমরা কাকে করব, মূলত আমরা যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা প্রতিপাদন করছি সেটাকে কি কনস্ট্যান্ট করার জন্য, সেটার কি ওই যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ওইটাকে কি ভলিউমের সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করব, দুইটা ইকুয়েশন পাবো,
সেগুলোকে গুণ বিয়োগ করলে আমাদের এই টিসি পিসি বিসি এর মান বের হবে। ওই মানগুলা নিয়ে যদি আমরা কি করি, কনস্ট্যান্ট ভ্যালুর মূল ইকুয়েশনে বসাই দিই, আমাদের কি এ এবং বি এর মানগুলা চলে আসবে। এখানে এই কাজটাই করছে। আপনাদের কাজ হলো এই ক্যালকুলেশন গুলা দেখা। আর আমি আগামী ক্লাসে তাহলে এটার সাথে কান্নর এই ক্যালকুলেশন গুলা ইয়া করে দিব, দেখাই দিব। কোনো প্রবলেম থাকলে আর 2 নাম্বার বিষয় হলো কান্নর সাইকেলটা করাই দিব। আপনারা এটা একটু বাকিগুলা দেখবেন, ক্যালকুলেশন গুলো এখানে যোগ বিয়োগ ছাড়া কিছু নাই। শুধু দুই একটা লাইনে প্রবলেম হতে পারে, সেটা আমাকে বললে আমি ভাই আজকেই দেখাই দেন, আমাদের তো মনে হয় রেকর্ডিং ক্লাস দিবে অনেক পরে, হয়তো বা দিতে পারে, এখন তো দেই নেই। আমার 10টায় আরেকটা ক্লাস আছে, তো এইজন্য আপনাদেরও মনে হয় ও আচ্ছা, আমার না 10টায় আজকে একটা ক্লাস ক্লাস আছে। ছিল, দেয় নাই। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমার ক্লাস আরেকটা আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। স্যার কার্নোট ইঞ্জিন গত সালে আসছিল না এটা, কার্নোট ইঞ্জিনটা? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আসতে পারে, কারণ এটা 1 বছর পর পরই আসে বলা যায়, মানে আসলে আর কি। এখন আসছে না বা আসে না, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যদি দুইবার রিপিট করে দিয়ে কিছু করার আছে, তখন তো মানে নিজের কপাল নিজে কাটা, মানে খাওয়া ছাড়া আর কিছু করার নাই পরীক্ষায়। সুতরাং করে ফেললে টেনশন মুক্ত হয়ে গেলেন। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আসছে বা আসে না এগুলো চিন্তা না করে এগুলো করে ফেলা উচিত। এই প্রশ্নটা এবং কান্নর সাইকেল, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। টোটাল প্রশ্নগুলোর মধ্যে এই দুইটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্যান ডার ওয়াল আর কার্নোট ইঞ্জিন, কান্নর সাইকেল। হ্যাঁ, কার্নোট সাইকেল। এফিসিয়েন্সি। আচ্ছা, এখন আপনারা কি দেখবেন? যদি আপনারা দেখেন আমি আরো 10 মিনিট 5-7 মিনিট দেখাইতে পারি। এখন নিজেরা একটু দেখেন, যদি প্রবলেম যদি কারো থাকে দেখতে পারেন। প্রবলেমটা বললে আমি দেখাই দিলাম, নাহলে আগামী ক্লাসে দেখাই দিতে হবে আর কি। ছোটখাটো হলে দেখাই দিতে পারতাম, কারণ মোটামুটি ক্যালকুলেশনটা বড়। ভাই এখন ওই প্রবলেম হয়তো বা পাবো না, কারণ আচ্ছা, অত তাহলে দূর তো আগামী দেখা ক্লাসে সম্ভব না। প্রবলেমটা দেখে আসেন, আমি কান্নর সাইকেলটা করাই দিব। আর অন্য কোনো প্রশ্ন যদি করাতে হয় আমাকে বলে দিয়েন আগে থেকে, ঠিক আছে? ওকে ভাই। আজকে ফ্লুইডের ক্লাস কি রেকর্ডিং ক্লাস দিয়ে দিবে নাকি আজকে? রেকর্ডিং এর ক্লাস দেওয়ার কথাই বললো। কিছু ভাই? আচ্ছা, না আমি আজকে